নমস্কার বন্ধুরা, পাকিস্তানের খেলা শেষ, এবার বাংলাদেশ। ভারত সরকার বুঝিয়ে দিল যে এই ইউনূসের ওপর আমাদের একটুও ভরসা নেই। তাই যখন আমাদের সেনা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর করছিল, তখন একই সাথে আমাদের সেনা শিলিগুড়িতেও তৈরি ছিল বাংলাদেশের থেকে যে কোনো আক্রমণকে বিফল করে দেওয়ার জন্য। দেখুন শিলিগুড়ি করিডোরের ঠিক কত কাছে ওদলাবাড়ির তিস্তা ফায়ারিং রেঞ্জে এই যুদ্ধ অভ্যাস তিস্তা প্রহার করছিল আমাদের আর্মি। এই যুদ্ধ অভ্যাসটি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ কিছুদিন আগেই খবর এসেছিল যে ইউনূস চীনকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের লালমনিরহাট ডিস্ট্রিক্টে একটি বায়ুসেনার ঘাঁটি করার জন্য। আর আপনারা যদি ম্যাপ দেখেন তাহলেই বুঝবেন যে কতটা সিকিউরিটির কনসার্নের বিষয় এটা ভারতের দিক দিয়ে। এই লালমনিরহাট থেকে বাইকে করে শিলিগুড়িতে পৌঁছতে মাত্র 4 ঘন্টা সময় লাগে। তাহলে ভাবুন একবার যে এখানে যদি চীনের একটি বায়ুসেনার ঘাঁটি হয়, তাহলে চোখের পাতা ফেলার আগেই চীনের যুদ্ধবিমান আমাদের শিলিগুড়ি করিডোর পর্যন্ত পৌঁছে যাবে। বাংলাদেশের সাধারণ জনগণ এটা বুঝতে পারছে না যে যেই কাশ্মীরের অংশকে পাকিস্তান 1947 সালে জোরপূর্বক দখল করে নিয়েছিল, সেই কাশ্মীরের জন্য যদি ভারত যুদ্ধ করতে পারে, তাহলে শিলিগুড়ি করিডোর, যার সাহায্যে আমাদের সম্পূর্ণ নর্থ ইস্ট ভারতের বাকি অংশের সঙ্গে কানেক্টেড আছে, তার জন্য আমরা সম্পূর্ণ বাংলাদেশকেও দখল করে নিতে পারি। কারণ আপনারা খালি একবার ভাবুন, যেখানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে পাকিস্তানের র্যাঙ্ক 12, সেই পাকিস্তানের আমরা কি হাল করেছি। আর যেখানে বাংলাদেশের গ্লোবাল ফায়ার পাওয়ারে র্যাঙ্ক 35, তাদের কি অবস্থা হতে পারে। যাই হোক, প্রথমে চলুন আমাদের সেনাবাহিনীর তিস্তা প্রহার যুদ্ধ অভ্যাসকে দেখে একটু গর্ববোধ করা যাক, তারপর বিস্তারিত আলোচনা করছি। তবে আমাদের এখন স্বীকার করে নিতে হবে যে আমরা দুধ দিয়ে কালসাপ পুষেছি, এবং এই কালসাপের বিষ দাঁতকে আমাদের ভেঙে ফেলতেই হবে। আমরা সকল যুদ্ধে জিতেছি, কিন্তু মীমাংসার টেবিলে বারবার হেরে গেছি। 71-এ যখন আমরা বাংলাদেশকে তৈরি করেছিলাম, তখনই আমাদের উচিত ছিল আমাদের শিলিগুড়ি করিডোরকে বৃদ্ধি করে নেওয়ার। তবে তখন হয়তো ভারত সরকারও ভেবেছিল যে যাদের আমরা স্বাধীনতা দিয়েছি, যারা পাকিস্তানের সেনার বর্বরচিত অত্যাচারের থেকে মুক্তি পেয়েছে, তারা সবসময়ই আমাদের বন্ধু হয়েই থাকবে। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে অশিক্ষিতরা কখনো ইতিহাসকে মনে রাখে না, এবং তাই হয়েছে। এখন সেই বাংলাদেশিরাই পাকিস্তানকে নিজের বাবা মনে করা শুরু করেছে। তাই এখন আমাদেরও সময় চলে এসেছে অতীতের করা ভুলকে শুধরে নেওয়ার এবং আমাদের শিলিগুড়ি করিডোরকে বৃদ্ধি করে নেওয়ার। 3 দিনের এই তিস্তা প্রহার মহড়ায় আমাদের ভারতীয় সেনা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। এখানে আপনারা কোনো পুরনো ডিফেন্স আইটেমকে দেখতে পারবেন না। এই মহড়ায় ভারতীয় সেনার ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আর্মড কর্পস, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগন্যালস সকলেই অংশগ্রহণ করেছিলেন। ছবিটিতে ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনারা অত্যাধুনিক ট্যাঙ্ক, পিনাকা মিসাইল সিস্টেম, এছাড়া আমাদের আয়রাবাদ হেলিকপ্টার সহ সমস্ত আধুনিক টেকনোলজি দেখতে পারবেন।
এছাড়াও আপনারা তো জানেনই যে এখানে রোড কানেক্টিভিটি অতটা ভালো নয়। এছাড়া অনেক জায়গায় ছোট ছোট নদী নালা আছে। তো এই সব কিছু যদি আমাদের ট্যাঙ্ককে পার করতে হয় তাহলে তখন এরকম মোবাইল ব্রিজগুলি কাজে লাগে, যেগুলির সাহায্যে সহজেই আমাদের ট্যাঙ্ক ছোট ছোট নদী নালা পার করে ফেলতে পারবে। ভারতের এই মহড়া খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ আপনারা তো জানেনই যে যখন ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের একটা আশঙ্কা চলছিল, তখন ইউনূসের খুব কাছের পরামর্শদাতা ফয়জুর রহমান বলেছিলেন যে ভারত পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ালে চীনের সাথে মিলে বাংলাদেশেরও ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে দখল করে নেওয়া উচিত। এছাড়াও কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এই 7 রাজ্যের জন্য গার্ডিয়ান অব দি সি, অর্থাৎ বাংলাদেশ সমুদ্র এলাকার অভিভাবক। উনি হয়তো ভুলে গিয়েছিলেন যে বাংলাদেশকে 3 দিক দিয়েই আমরা ঘিরে রেখেছি। এরপরও বুধবার ঢাকায় নেপালি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইউনূস। সেখানে নেপালের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত আর্থিক পরিকল্পনা থাকা উচিত। আলাদা হওয়ার তুলনায় ঐক্যবদ্ধ হলে আমাদের সবারই লাভ হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত? ইউনূস ঠিক কী করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।